ফাউন্ডেশন বায়োলজিতে সবাইকে ওয়েলকাম। তো চলো আমরা শুরু করি মক টেস্ট 2 সেকেন্ড পার্ট। যারা মক টেস্ট সেটস 2 দাওনি বা দিতে চাও তোমরা 8910941347 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর মক টেস্টে পার্টিসিপেট করতে পারো নতুন যদি কেউ এরকম হতে চাও। আর একটা বিষয় হচ্ছে মক টেস্টগুলো আমরা যেভাবে নিয়ে থাকি, তো তোমরা পরীক্ষা দাও, এরপরে আমি সলভ করে দিই, এখানে ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। আর পাশাপাশি তুমি এখান থেকে আলাদা এক্সট্রা ইনফরমেশনগুলো জানতে পারবে। তো চলো এবার আমরা একদম পড়ার মধ্যে চলে আসি, কোয়েশ্চেনটা সলভ করি। প্রথম আমাদের দেখো ক্যাটাগরি 1, এটা প্রত্যেকের বলে রাখি, নতুন যারা আছো হয়তো আমার ক্লাসে তারা পরে হয়তো যখন কখনো ভিডিওটা দেখবে। ক্যাটাগরি 1-এ টোটাল 30টা প্রশ্ন থাকে, 1 থেকে 30টা প্রশ্ন। এখানে প্রতিটা প্রশ্নের মান 1, আর এখানে 4টি ওদের উত্তরের মধ্যে একটা সঠিক হবে, কিন্তু যদি তুমি ভুল উত্তর দাও তাহলে এটার জন্য নেগেটিভ নম্বর রয়েছে, ঠিক আছে। তারপরে রয়েছে আমাদের ক্যাটাগরি 2। তো প্রথমে 1 থেকে 30 আমরা সলভ করব। তার আগে এখানে প্রশ্নতে দেখো, মানবদেহের করোটির স্নায়ুর মধ্যে কোনটি সম্পূর্ণ চেষ্টীয় প্রকৃতির? এখানে সঠিক উত্তর কি হবে বলো? যে কেউ অ্যাটেম্প করতে পারো, যে কেউ ট্রাই করতে পারো, আমি বেশি সময় নিব না, বারবার কাউকে জিজ্ঞাসা করে পার্টিকুলারলি, যে কেউ ট্রাই করতে পারো। আচ্ছা, অপটিক, বেশ। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে সঠিক আনসার হচ্ছে যে কোনটি সম্পূর্ণ চেষ্টীয় প্রকৃতি, সেটা হচ্ছে অপশন সি, হাইপোগ্লসাল স্নায়ু। দেখো লাস্ট দিন আমি এগুলো পড়িয়েছিলাম, তারপরেও আমি বলে দিই যে হাইপোগ্লসাল স্নায়ু হচ্ছে 12 নম্বর করোটি স্নায়ু, ঠিক আছে। এটা একদম কি প্রকৃতি বলতো, বিশুদ্ধ বলতে পারো চেষ্টীয় বা মোটর প্রকৃতির স্নায়ু, ঠিক আছে। এখানে তুমি যদি অন্যান্য পার্টগুলো দেখো কোশ্চেনের মধ্যে, যেমন অপটিক রয়েছে, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর তো আমরা পেয়ে গেলাম অপশন সি, যেমন অপটিক রয়েছে এখানে। অপটিক স্নায়ুটা হচ্ছে কি সেন্সারি, তোমাদের আশা করি মনে আছে এগুলো, এটা হচ্ছে সেন্সরি। নেক্সট দেখো, সেন্সরি স্নায়ু আমাদের কি করে? এই সেন্সরি স্নায়ু আমাদের দর্শনে সাহায্য করে, মানে দৃষ্টিতে। অডিটরি স্নায়ু, অডিটরি স্নায়ুটা কি? অডিটরি বা ভেস্টুলো কক্লিয়ার যে স্নায়ু, ঠিক আছে, সেটা হচ্ছে 8 নাম্বার। কেউ বলতে পারবে অপটিক স্নায়ুটা কত নাম্বার? যে কেউ ট্রাই করতে পারো, বলতে পারবে? যাই হোক, না, অপটিক স্নায়ু হচ্ছে 2 নম্বর, ঠিক আছে, 2 নম্বর। হ্যাঁ, আচ্ছা, অডিটরি স্নায়ু হচ্ছে 8 বলছি। এখানে একটা পয়েন্ট ভালোভাবে মনে রাখবে যে অডিটরি স্নায়ু যেটা, সেটা হচ্ছে আমাদের শ্রবণ এর পাশাপাশি, ঠিক আছে, দেহের ভারসাম্য রক্ষা করে, দেহের ভারসাম্যটাকে কিন্তু এটা রক্ষা করে, বোঝা গেল? পাশাপাশি এবার যদি আমরা দেখি, তোমাদের পরীক্ষার জন্য বলেছিলাম যে দীর্ঘতম 12 জোড়া যে স্নায়ু রয়েছে তার মধ্যে দীর্ঘতম হচ্ছে ভেগাস স্নায়ু। এই ভেগাস স্নায়ুটা কত নম্বর পরীক্ষা আসে? এটা হচ্ছে 10তম, ঠিক আছে। এটা কি ধরনের? এটা হচ্ছে মিক্সড, মানে মিশ্র প্রকৃতির। আর এর যে স্নায়বিক যে উদ্দীপনা, সেই উদ্দীপনাটা কোথা থেকে যায় বা কোথায় আসে, ঠিক আছে, নিয়ন্ত্রণ কার ক্ষেত্রে হয়? যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হৃদস্পন্দন, ঠিক আছে। তাছাড়া ফুসফুসের ক্ষেত্রে হয়, আর পরিপাকতন্ত্র কিন্তু দেখা যায়। আচ্ছা, সকলে বুঝতে পেরেছি এইটুকু পয়েন্ট? কারো কোনো ডাউট আছে এখান থেকে? ঠিক আছে, চলো আমরা তাহলে এইখানে আরেকটা পয়েন্ট বলি। যারা লাস্ট দিন আমার ক্লাস করেছিলে, যারা 500 সিরিজে দেখছো, আমরা অলরেডি 2টো সেট কমপ্লিট করে ফেলেছি, আজকে আমরা 3-4 শেষ করব, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে, এই 500 সিরিজে আমি পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম এগুলো বেস্ট এমসিকিউ, যেগুলো তোমাদের পরীক্ষা আসার খুব সম্ভব না। একটা ট্রিক মনে রাখতে বলেছিলাম, সাম সে ম্যারি মানি বাট মাই ব্রাদার সেজ বিগ ব্রেন ম্যাটার্স মোর। এখান থেকে আমি তোমাদের শিখিয়েছিলাম যে 12 জোড়া যে স্নায়ু আছে, করোটি স্নায়ু, এই 12 জোড়া করোটি স্নায়ুর মধ্যে এই যে স্নায়ুগুলো আছে, কোনটা হচ্ছে তোমার মিশ্র প্রকৃতির, কোনটা হচ্ছে সেন্সরি, আর কোনটা হচ্ছে তোমার স্নায়ুর মধ্যে কি বলে, যেটা হচ্ছে মোটর, ঠিক আছে। এই পার্টগুলো কিন্তু এইভাবে মনে রেখো, ঠিক আছে। আমি এইভাবে মনে রেখেছি এবং তোমাদেরকে আমি এটা জানিয়েছিলাম, তোমরা এটা চেষ্টা করবে এইভাবে মনে রাখার, ঠিক আছে। আচ্ছা, চলো এবারে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে,
উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ আসলে কি? যে কেউ আনসার করে দিতে পারো। পলিস্যাকারাইড। আচ্ছা বেশ, তাহলে এটা সঠিক আনসার হচ্ছে অপশন বি, যেটাকে বলা হচ্ছে পলিস্যাকারাইড। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি এই পলিস্যাকারাইডটাকে দেখি, পরীক্ষা একটা প্রশ্ন দেয় পলিস্যাকারাইড আসলে কি, এটা মনে রেখো, তোমাদের বইয়ে ইনফরমেশন নেই। বিটা ডি গ্লুকোজ। পলিস্যাকারাইড আসলে কি, সেটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। কথাটা বুঝতে পেরেছ? এটা কিন্তু একটা দীর্ঘ শৃঙ্খল, দীর্ঘ শৃঙ্খল, এটা মনে রেখো, ঠিক আছে? এটা পলিস্যাকারাইড কি করে, উদ্ভিদ দেহে কোষ প্রাচীর গঠনে মুখ্য ভূমিকা পালন করে। কেউ বলতে পারবে আমাকে মনোস্যাকারাইড একটা এক্সাম্পল? যেমন হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড। যে কেউ একজন ট্রাই করে দেখি, ডাইস্যাকারাইডের এক্সাম্পল কি হবে? পরীক্ষা কিন্তু এক্সাম্পল আসবে। মল্টোজ, সুক্রোজ। আচ্ছা, তাহলে ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ আর মল্টোজ। এগুলো কিন্তু বাড়িতে পড়ে নিও, হ্যাঁ, এই এক্সাম্পলগুলো আসবে পরীক্ষায়। আচ্ছা, মিউকো পলিস্যাকারাইড কেউ পারবে? কেউ পারবে? আচ্ছা, যাই হোক, না জানলে লিখে নাও তোমরা। সেটা হচ্ছে হায়ালিউরোনিক অ্যাসিড। এটা অ্যাকচুয়ালি কি বলতো, শর্করার সাথে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করে। হায়ালিউরোনিক অ্যাসিড, যেটা হচ্ছে তোমার মিউকো পলিস্যাকারাইডের এক্সাম্পল। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পায়রার চোখে অবস্থিত পেকটিনের প্রধান কাজ কি? পায়রার চোখ, আচ্ছা আচ্ছা বি, আচ্ছা বেশ, আচ্ছা ঠিক আছে, এবার থেমে যাও, আমি বলে দিচ্ছি। পায়রার চোখে অবস্থিত পেকটিনের প্রধান কাজ হলো, এখানে দেখো পেকটিন কিন্তু তোমরা যখন টেক্সট বুক পড়বে, টেক্সট বুক পড়ার সময় তোমরা কিন্তু লক্ষ্য করবে যে বেসিক্যালি কি হয়, এটা দূরদৃষ্টিতে সাহায্য করে, তাই তো? তো উপযোজন ব্যাপারটা আলাদা, এটা হচ্ছে আলো প্রবেশ করার কম বেশিটা হয়। কিন্তু এখানে অপশন হিসেবে, অপশনের কথা বলছি বারবার, আমি যেটাকে গুরুত্ব দিতে বলছি অপশন হিসেবে, অপশনে যদি থাকতো দূরের দৃষ্টি, সেক্ষেত্রে তুমি মার্ক করতে, কিন্তু নেই এখানে। এখানে অপশন হিসেবে সঠিক আনসার হবে রেটিনায় রক্ত ও পুষ্টির সরবরাহ করা, ঠিক আছে, যেটা হচ্ছে অপশন বি। এখানে পাখির চোখের মধ্যে একটা পয়েন্ট মনে রাখবে, সেটা হচ্ছে ভিট্রাস হিউমারের মধ্যে অবস্থিত। এটার গঠন পরীক্ষায় আসে। এটা পেকটিনটা কোথায় অবস্থিত? সেই পেকটিনটা হচ্ছে ভিটেরাস হিউমার, ভিটেরাস হিউমারের মধ্যে অবস্থিত। আর এটা কেমন দেখতে হয়? চিরুনির মতো। এটা হয় কেমন? চিরুনির মতো। সকলে বুঝতে পেরেছো এটা? আচ্ছা, এইবার দেখো, এর প্রধান কাজ হচ্ছে রেটিনাতে কি অক্সিজেন, তার সাথে হচ্ছে রক্ত পুষ্টি সরবরাহ করা। এটি চোখের অভ্যন্তরীণ যে চাপ, সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ঠিক আছে? এই পয়েন্টটা মনে রাখবে। এবারে দেখো নেক্সট, আমরা যদি দেখি এখান থেকে চোখকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা, যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, চোখকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা, অপশন যে সি রয়েছে, এই পয়েন্টটা হচ্ছে কিন্তু আমাদের পেকটিনের প্রধান কাজ কিন্তু মধ্যে পড়ে না। এইখানে একটা পয়েন্ট দেখো, যেটা এ নাম্বারে রয়েছে, উপযোজনের ক্ষমতা বৃদ্ধি করা। কেউ বলতে পারবে যে চোখের উপযোজনে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? যে কেউ ট্রাই করতে পারো। ভেরি গুড, সেটা হচ্ছে সিলিয়ারি পেশি। আর তার সাথে যেটা হচ্ছে আমাদের লেন্স, ঠিক আছে? সিলিয়ারি পেশি মানে লেন্সের গুরুত্বটাও কিন্তু অনেক। তাহলে এইটুকু পয়েন্ট জানলে এনাফ। বাকি তোমাদের পড়ানোর সময় আমি অলরেডি এটা নিয়ে ডিসকাস করেছি আগে, যে পায়রার অভিযোজনে কোন কোন বিষয়গুলো, যেমন তাদের হচ্ছে মূত্রথলি, ডিম্বাশয় বা পিত্তাশয়, এই পয়েন্টগুলো যে নেই, সেই জায়গাগুলো একবার ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? এখানে আমি আর ডিটেলসে যাচ্ছি না। চলো পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের 4 নম্বরের যে প্রশ্নটা, কি লিখেছে দেখো, বংশগতি ক্রোমোজোমীয় তত্ত্বের প্রবক্তা কারা? ঠিক আছে, তো বংশগতির ক্রোমোজোমীয় তথ্যের প্রবক্তা কারা? যে কেউ ট্রাই করতে পারো, আনসার কি হবে বলো? বেশ 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 বেশ, আচ্ছা শোনো এবারে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে যারা যারা অপশন ডি নিচ্ছিলে, মর্গ্যান অ্যান্ড ব্রিজেস। এক্ষেত্রে বলে রাখি, মর্গ্যান আর ব্রিজেস কি করেছিল বলো তো,
দুটো কনসেপ্ট আছে বংশগতিতে, সেই বিষয়টার উপরে আলোকপাত করেছিল। সেই কনসেপ্টটা আমি সেগুলো তোমাদের ক্লিয়ার করে দিই। একটা হচ্ছে ড্রসোফিলা মাছি, ড্রসোফিলা মাছির উপরে, ঠিক আছে, কাজ করেছিল। সেই কাজটা অ্যাকচুয়ালি কি ছিল যদি বলা হয় তাহলে বংশগতির, সেটা হচ্ছে লিঙ্কেজ, বংশগতি, লিঙ্কেজ এবং হচ্ছে ক্রসিং ওভার, এই দুটো বিষয়ের উপরে কিন্তু কাজ করেছিল মর্গেন আর ব্রিজেস। আচ্ছা, যারা যারা তোমরা অপশন নিলে হচ্ছে যেমন ওয়াটসন আর ক্রিক নিয়েছো, ওয়াটসন ক্রিক হচ্ছে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল, ডিএনএ ডাবল হেলিক্স, ঠিক আছে। যারা যারা অপশন এ বলছিলে, ঠিক আছে, মেন্ডেল ও দ্য ভ্রিজ, এই ক্ষেত্রে হয়তো তোমাদের একটু জায়গা কনফিউশন হতে পারে। মেন্ডেলকে আমরা জানি বংশগতির জনক বলা হয়। দ্য ভ্রিজ যে আছে, হুগো দ্য ভ্রিজ অ্যাকচুয়ালি পুরো নাম, এ হচ্ছে কি বলতো মিউটেশন তত্ত্বের প্রবক্তা। তাহলে হুগো দ্য ভ্রিজ হচ্ছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা, মিউটেশন। আর যেটা হচ্ছে মেন্ডেল, সে হচ্ছে বংশগতি। তাহলে এখানে আমাদের অপশন বেঁচে থাকলো লাস্ট অপশন সি। আর এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে অপশন সি, সাটন অ্যান্ড হচ্ছে বোভেরি। প্রত্যেকে বুঝতে পেরেছে এইটুকু জায়গা? কারো কি ডাউট আছে? একদম, হ্যাঁ, এইভাবে ব্যাপারগুলো বুঝে নিয়ে আনসার করবে। হ্যাঁ, ছোট ছোট একটু পার্থক্য, সামান্য পার্থক্য আছে, কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে। ধরো আমি অপশনে রেখেছি এগুলোকে, পরীক্ষায় তোমাকে ধরো দিল যে লিঙ্কেজ আর ক্রসিং ওভার কোন বিজ্ঞানীর অবদান রয়েছে, বা পরীক্ষা এইভাবে দিল তোমাকে যে ডিএনএ ডাবল হেলিক্স কে করেছে, বা কাদের অবদান রয়েছে, বা এখানে আসতে পারে মিউটেশন তত্ত্বের জনক কে। বোঝা গেল? তো কোয়েশ্চেন যে অপশনগুলো যেভাবে বলে দিচ্ছি এই অনুযায়ী কিন্তু বাড়িতে অবশ্যই পড়বে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত ইলেকট্রন পরিবহনকারী কমপ্লেক্স, যেটাকে 4 বলা হচ্ছে, এর নাম কি? কেউ পারবে এটা? আচ্ছা, বেশ, ঠিক আছে। চলো আমি এক এক করে তোমাদের এই কথাটা বলে দিতে চাই যে এখানে টোটাল যদি আমরা দেখি কমপ্লেক্সের কথা বলা হয়েছে। তো মাইটোকন্ড্রিয়ার যদি একটা ডায়াগ্রাম ড্র করি, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার যদি একটা ডায়াগ্রাম ড্র করি আমরা, মাইটোকন্ড্রিয়ার ভিতরের দিকে যে ভাঁজ অবস্থান করে যেটাকে বলা হয় ক্রিস্টি, এটাকে বলা হয় ক্রিস্টি। এখন বিষয় হচ্ছে এই ক্রিস্টি বা আঙুলের নিয়ে যে ভাঁজ, এই ভাঁজগুলোর ভিতরের দিকে যেটা অন্তঃপর্দা বলা হয়, এইখানে মোট 5টা ইটিএস থাকে, মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। মোট কয়টা বললাম? 5টা। 1 2 3 4 5। এখন বিষয় হচ্ছে এই 5টার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই 5 নম্বরটার আমাদের দরকার নেই, ঠিক আছে। এইখানে সেটা হচ্ছে সেরকমভাবে রোল প্লে করে না। এইখানে দেখো এই যে 4টে দেখতে পাচ্ছ, 4টের মধ্যে দেখো যেটা কমপ্লেক্স 1 সেটা হচ্ছে NADH ডিহাইড্রোজিনেস, ঠিক আছে, ডিহাইড্রোজিনেস, এই নামটা মনে রাখবে। কমপ্লেক্স 2 যেটা, সেটা হচ্ছে সাকসিনের ডিহাইড্রোজিনেস, সাকসিনেট ডিহাইড্রোজিনেস, আর লিখছি না, হ্যাঁ। আচ্ছা, কমপ্লেক্স যেটা 3 সেটা হচ্ছে সাইটোক্রোম সি বলা হয়, সাইটোক্রোম সি রিডাকটেস। তো আমাদের এই জায়গায় একটা পয়েন্ট বলি, যখন ইলেকট্রনটা প্রচণ্ড স্পিডে এখান থেকে বের হয় তখন কি হয়, ম্যাট্রিক্সের মধ্যে পড়ে থাকা এডিপি প্লাস পিআই, এরা দুইজন মিলে ফাইনালি তৈরি করে এটিপি। বোঝা গেল? এখন পরীক্ষায় তোমাকে প্রশ্ন আসতে পারে যে এটিপি কোথায় তৈরি হয়, তো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে। আবার প্রশ্নটাকে তোমাকে ঘুরিয়ে আসতে পারে যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় মোট কয়টি ইলেকট্রন পরিবহনকারী কমপ্লেক্স বর্তমান, তখন তোমাকে কি বলতে হবে? মোট 5টি। প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে পেরেছো না কোনো ডাউট থাকলো? হ্যাঁ, এবারে দেখো নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের সামনে। হট ডাইলুট স্যুপ কথাটির কার মতবাদের সঙ্গে জড়িত? এই থিওরিটা কে দিয়েছিল? 4টে এখানে অপশন রয়েছে, ল্যামার্ক, ডারউইন, হ্যালডেন আর মিলার উরে। হ্যাঁ, ভেরি গুড। অপশন হচ্ছে সি, যেটা হচ্ছে হ্যালডেন।
এই হ্যালডেনের কথা যদি আসি, তো হ্যালডেনের পুরো নাম পরীক্ষা কখনো দেখা যায়নি বা আমি প্রশ্ন দেখিনি, তো তারপরেও যদি কেউ লিখে রাখতে চাও লিখতে রাখতে হবে জেবিএস হ্যালডেন বলা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, জেবিএস হ্যালডেন। তো এটা পরীক্ষার প্রশ্ন আসেনি কখনো, তো চাইলে রাখতে পারো, মনে কোনো ব্যাপার না। তো যেটা মূল বিষয় আমি যেটা বলতে আসতে চাইছিলাম, যেটা হচ্ছে হ্যালডেন প্রাণীর রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত যে তথ্য দিয়েছিল সেটাকে বলা হচ্ছে হট ডাইলুটেড স্যুপ। ব্যাপারটা বুঝতে পারলে? এই কথাটি তিনি ব্যবহার করেন। তার মতে আদিম পৃথিবীতে সমুদ্রের জল বিভিন্ন অজৈব ও জৈব যৌগের মিশ্রণে এক উত্তপ্ত তরল স্যুপের মতো ছিল। এই ধারণা তিনি যে পৃথিবী সৃষ্টির সময় জৈব অজৈব যে যৌগ এদের মিশ্রণে উত্তপ্ত তরল স্যুপের মতো ছিল। এবারে তার মত অনুসারে তিনি বলেন যে এই যে তরল স্যুপ আর এই তরল স্যুপের মধ্যেই প্রথম আবির্ভাব ঘটে প্রাণের। কথা বোঝা গেল আমার? এরপরে কি হয়, বিজ্ঞানী ওপারিন প্রায় একই রকম ধারণা দিয়েছিল, মানে সে কার মতবাদটাকে সাপোর্ট করলো? হ্যালডেনের মতবাদকে। তাই একে দুটো একসাথে মিলে বলা হয় কি বলতো, ওপারিন হ্যালডেন থিওরি। কনসেপ্ট ক্লিয়ার হলো? তার মানে তোমাদের এইটুকু জায়গা বুঝতে হবে যে হট ডাইলুট স্যুপের মধ্যেই কিসের সৃষ্টি হয়? জীবের উৎপত্তি ঘটে। এই দুটো মতবাদ, দুইজন সায়েন্টিস্টের মতবাদ যখন একটার সাথে একটাকে সাপোর্ট করে, তখনই নতুন করে নাম আসে ওপারিন হ্যালডেন তত্ত্ব। প্রত্যেকে এইটুকু জায়গা বুঝতে পেরেছ? বেশ, এবার নেক্সট দেখো, আমরা প্রথম অপশনে চলে যাই, দ্য মনেট ল্যামার্ক। এখানে ল্যামার্কের কথা যদি বলি, তিনি কি বলেছেন, তার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ট্যাগলাইন, সেটা হচ্ছে অর্জিত গুণের উত্তরাধিকার প্রবক্তা। ল্যামার্কের যে বক্তব্যটা, ঠিক আছে, অর্জিত গুণের উত্তরাধিকারের প্রবক্তা। আচ্ছা, এবার নেক্সট দেখো, এইখানে একটা পয়েন্ট যেটা না বলার নয়, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে ডারউইনের ব্যাপারটা নিশ্চয়ই জানো। তিনি প্রাকৃতিক নির্বাচনবাদের কথা বলেছিলেন, ঠিক আছে। তাহলে অপশন হিসেবে আমরা তো হ্যালডেনকে করলাম, তাহলে ডারউইন হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। আর মিলার আর উরি যে সায়েন্টিস্ট, এটা আমি কিছুক্ষণ পরে আবার আসবো এই সংক্রান্ত তথ্য নিয়ে, যে মিলার উরের এক্সপেরিমেন্টটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কত সালে হয়েছিল এবং সেখানে যে সমস্ত গ্যাস ব্যবহার করা হয়েছিল সেগুলো কি অনুপাতে রাখা হয়েছিল, এবং তারা যে পরীক্ষাটা করেছিল সেটা কোন বিজ্ঞানীর করেছিল। কথা বোঝা গেল? কোন বিজ্ঞানীর পরীক্ষা করেছিল সেই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট চলো পরবর্তী প্রশ্নতে চলে যাই, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, এখানে পরবর্তী দেখো প্রশ্ন কি রয়েছে, হিমোফিলিয়া বি রোগটি কোন ফ্যাক্টরের অভাবে হয়? কেউ বলতে পারবে? বেশ, ওকে ঠিক আছে, তাহলে এটা অপশন হচ্ছে ফ্যাক্টর 9। হিমোফিলিয়া এমন একটি রোগ, সেটা হচ্ছে কি, এই ডিজিজটা অ্যাকচুয়ালি কি, হিমোফিলিয়া হচ্ছে হিমোফিলিয়া যদি আমরা বি, যেহেতু এখানে কোয়েশ্চেনে তোমার দেওয়া রয়েছে, এটাকে আসলে বলা হয় ক্রিসমাস ডিজিজ। ঠিক আছে। এইখানে পরীক্ষায় প্রশ্ন আসে, তো যেহেতু ফ্যাক্টরের কথা উল্লেখ দিয়ে দিয়েছে, তার মানে উত্তর হিসেবে ফ্যাক্টর 9 পেলাম, ঠিক আছে। এখানে যেটা প্রশ্ন আসে যে এটা হচ্ছে কি ধরনের রোগ, এটা যদি আসে পরীক্ষা, তখন তুমি কি করবে, হিমোফিলিয়াটা হচ্ছে এক্স লিঙ্কড রোগ, এক্স লিঙ্কড ডিজিজ, এই পার্টটুকু অবশ্যই মনে রাখবে। তার সাথে আমি এবার আসি, যেমন ফ্যাক্টর 8 আছে, এটাকে বলা হয় ক্লাসিক্যাল হিমোফিলিয়া, যেটাকে বলা হয় হিমোফিলিয়া এ। তারপরে তুমি দেখো যেটা হচ্ছে ফ্যাক্টর 11, এটাকে বলা হয় হিমোফিলিয়া সি। আচ্ছা, এইখানে তোমাদেরকে আমি প্রশ্ন করছি, দেখো যদি পারো তো বলবে, সেটা হচ্ছে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি আর হিমোফিলিয়া সি, এই তিনটের মধ্যে কোনটি অটোজম বাহিত? ওকে, তাহলে আমরা এটা অলরেডি আগেও জেনেছি আর এখনো জানলাম যে এই তিনটের মধ্যে হিমোফিলিয়া সি হচ্ছে, সেটা হচ্ছে অটোজম বাহিত, বাকি দুটো হচ্ছে এক্স লিঙ্কড। ক্লিয়ার? তো এখান থেকে এইভাবে এটা পড়বে। হ্যাঁ, আচ্ছা
চলো এবারে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে বলা হয়েছে সিউডোমোনাস নামক ব্যাকটেরিয়া নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত? ওকে ওকে, বেশ, খুব ভালো, তোমাদের রেসপন্স পেয়ে আমার ভালো লাগছে যে তোমরা খুব দ্রুততার সাথে আনসার করছো। তো চলো একবার দেখে নিই এই সিউডোমোনাস যেটা এখানে বলা হচ্ছে ডিনাইট্রিফিং ব্যাকটেরিয়া, আসলে ব্যাপারটা কি। দেখো এটা মাথায় রাখবে, যখন যে কোনো একটা উদ্ভিদ সে যখন বাতাস থেকে ডিরেক্ট নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে না, সেই জায়গায় তার মূলে অবস্থান করে, মূলের অর্বুদে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া। আর সেই ব্যাকটেরিয়াগুলো কি করে, বাতাস থেকে নাইট্রোজেনকে গ্রহণ করে এবং নিজেদের শরীরের বিশেষ এক ধরনের উৎসেচক থাকে, সেই উৎসেচকের মাধ্যমে N2কে কনভার্ট করে হচ্ছে NO3-তে, ঠিক আছে। আর এই NO3 যেটা পেলাম আমি, সেই NO3টা এবার উদ্ভিদ তার জাইলেম কলা দিয়ে উপরে তুলে দেয়। কোথায় যায়? পাতা যায়, তাহলে পাতা সঞ্চিত হবে। কিন্তু বিষয়টা হচ্ছে নাইট্রোজেন চক্র কথার অর্থ হচ্ছে পরিবেশ থেকে নাইট্রোজেন উদ্ভিদ আসলো এবং সেই উদ্ভিদকে কোনো একটা প্রাণী খাবে, তার প্রাণী মারা যাবে বা উদ্ভিদের পাতা পচে যাবে, তো সেটা আলটিমেট তো মাটিতে গিয়ে মিশবে। তার মানে উদ্দেশ্যটা হচ্ছে নাইট্রোজেন চক্রের যে বাতাস থেকে যে নাইট্রোজেনটা এসেছিল সেই নাইট্রোজেনটাকে পুনরায় আবার বাতাসে ফিরিয়ে দেওয়া। কথা বোঝা গেল আমার? তাহলে এখান থেকে যে পদ্ধতিতে NO3, ঠিক আছে, নাইট্রেটের যে পোর্শনটা দেখছি NO3 নাইট্রেট, এখান থেকে যে পদ্ধতিতে কি তৈরি হচ্ছে নাইট্রোজেন, আর আবার সেই নাইট্রোজেনটা কোথায় ফিরে যাবে? বাতাসে, মানে বায়ুমণ্ডলে। তো পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসবে সেটা হচ্ছে নাইট্রিফিকেশন। এই নাইট্রিফিকেশনে তোমার হচ্ছে কিসের রূপান্তর হয়? সেটা হচ্ছে অ্যামোনিয়াম, ঠিক আছে, এবার অ্যামোনিয়া, এই পয়েন্টটা মনে রেখো। যেমন পরীক্ষায় আসতে পারে ব্যাকটেরিয়ার নাম, ঠিক আছে, নাইট্রোসোমোনাস আর হচ্ছে নাইট্রোব্যাক্টর। আমি লিখে দিচ্ছি নামগুলো, নাইট্রোসোমোনাস আর হচ্ছে নাইট্রোব্যাক্টর। বেশ, এবারে দেখো নাইট্রোজেন সংবন্ধন যে ব্যাপারটা, আমরা এটারও নাম জানি, এটার নাম কি? অ্যাজোটোব্যাক্টর। অ্যাজোটোব্যাক্টর আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, এই নামটা মনে রাখবে। আরেকটা নাম পরীক্ষা আসে, হ্যাঁ, রাইজোবিয়াম। আচ্ছা, এবার লাস্ট দেখো অ্যামিনিফিকেশন। অ্যামিনিফিকেশন ব্যাপারটা কি? সেটা হচ্ছে জৈব যৌগ থেকে, মানে কি বললাম কিছুক্ষণ আগে, ধরো একটা পাতা, সেই পাতাটা পরিণত হয়েছে এবং সেটা মাটিতে পড়ছে। একটা ধরো জীব আছে, ধরো ছাগলটা ধরো কোনো কারণে মারা গেছে, সে পাতা খেয়েছে, সেটা মাটিতে আছে, তার মানে সেই জায়গায় পচন শুরু হবে। পচনে সাহায্য করবে কে? ব্যাকটেরিয়া। এবার সেই ব্যাকটেরিয়া যখন এদেরকে পচাবে, তার মানে এদের শরীর থেকে কি আসবে? এদের শরীর থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে জৈব যৌগ। যেই জৈব যৌগটাকে কোনো একটা ব্যাকটেরিয়া বা যে ব্যাকটেরিয়া, বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়া, তারা কি করবে? অ্যামোনিয়াতে কনভার্ট করবে, ঠিক আছে। এইখানে দেখো একটা পয়েন্ট, পরীক্ষায় ব্যাকটেরিয়ার নাম যদি আসে সেটা হচ্ছে ব্যাসিলাস র্যামোসাস। এই নামগুলো কিন্তু তোমরা পরীক্ষার জন্য অবশ্যই পড়ে নিও, ঠিক আছে। চলো আমাদের পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের অপরিহার্য স্বল্পমাত্রিক মৌল বোরনের বোরনের প্রধান কাজ কি? অপশন সি, পরাগরেণুর অঙ্কুরোদ্গম। বেশ, আর বেশ, পত্ররন্ধ্রের উন্মোচন, অঙ্কুরোদ্গম, ঠিক আছে। চলো এখানে সঠিক উত্তরে আসার আগে আমি কয়েকটা জিনিস বলে দিই, যেমন হচ্ছে ক্লোরোফিল, ঠিক আছে, যেটা হচ্ছে কি ক্লোরোফিল। এটা কি বেসিক্যালি কি করে? ফটোসিনথেসিস, তোমরা প্রত্যেকে জানো ফটোসিনথেসিস। আচ্ছা, এই যে ফটোসিনথেসিসটা হচ্ছে, তো ক্লোরোফিল সংশ্লেষে একটা বিশেষ ধরনের মৌল সাহায্য করে, যে মৌলটার নাম হচ্ছে কি ম্যাগনেসিয়াম, প্লাস আর একটা নাম হচ্ছে আয়রন। এরা দুইজন সাহায্য করে ক্লোরোফিল তৈরিতে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি বলি উৎসেচক, মানে হচ্ছে এনজাইমের কথা বলি, এনজাইম বলতে বিশেষ করে দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে ম্যাঙ্গানিজ আর একটা হচ্ছে জিঙ্ক। এই ম্যাঙ্গানিজ আর জিঙ্ক এরা কি করে? উৎসেচকের কার্যকারিতাকে বৃদ্ধি করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা মনে রাখবে সেটা হচ্ছে একটা পত্ররন্ধ্রের উন্মোচন। এখানে বিশেষ করে রোল প্লে করে, তার নাম হচ্ছে পটাশিয়াম।
ঠিক আছে, তাহলে এবার আমরা ফিরে আসি প্রশ্নের একদম আসল আনসারের মধ্যে। উদ্ভিদের স্বল্পমাত্রিক মৌল বোরনের কাজ কি? ঠিক আছে, এখানে বোরন হচ্ছে একটি অপরিহার্য এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। এর কাজ হচ্ছে পরাগ রেণুর অঙ্কুরোদ্গম মানে সফল হবে, আর পরাগ নালীর যে বৃদ্ধিতে সাহায্য করে। এই ঘটনাটা কখন ঘটে? ধরো একটা ফুল আছে যেটা স্ত্রী ফুল, আর সেই ফুলের মধ্যে যখন হচ্ছে পরাগ রেণু এসে পড়ে, সেই পরাগ রেণুটা যখন নিচের দিকে আসতে চায়, আসবে কোথায়? আসলে ও তো আর টার্গেট হচ্ছে ডিম্বক। ঠিক আছে, তো এই যে গর্ভাশয়ের মধ্যে যে ডিম্বক আছে তার মধ্যে আসছে যে পরাগ রেণু, তো পরাগ রেণুর যে পলেন টিউব যার মাধ্যমে সে আসে সেটা এবং পরাগ রেণুর অঙ্কুরোদ্গম দুটো পদ্ধতিতে সাহায্য করে কি বোরন। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন। মানব দেহের প্রতিরক্ষা তন্ত্রে ম্যাক্রোফাজ হিসেবে কাজ করে কোন শ্বেত রক্তকণিকা? মনোসাইট। বেশ, মনোসাইট। ঠিক আছে, লিম্ফোসাইট। লিম্ফোসাইট, অপশন সি। অপশন সি। বেশ ঠিক আছে, চলো দেখি এবার কি আর উত্তরটা সঠিক হবে। আচ্ছা একটা জিনিস বলি, ডাব্লিউবিসির মধ্যে আমরা যদি দেখি কোষের যদি ভাগ দেখি, গ্র্যানুলোসাইট অ্যাগ্রানুলোসাইট আমরা প্রত্যেকেই জানি, দানাবিহীন। একটা হচ্ছে কি বলে মনোসাইট, একটা হচ্ছে লিম্ফোসাইট, আর এদিকে হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, আর একটা হচ্ছে বেসোফিল। এখন বিষয় হচ্ছে এগুলোর কথা যদি আমরা বলি, যেটা ধরে নিই এই যে নিউট্রোফিল আছে, এই নিউট্রোফিলটা কি করে? ফ্যাগোসাইটোসিস। এবারে দেখো এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে হেল্প করছে। ঠিক আছে, এইখানে দেখো সব থেকে আমি যদি বলি যে এই যতগুলো কোষ তুমি পাচ্ছ তার মধ্যে সব থেকে বৃহৎ মনোসাইট হচ্ছে বৃহৎ। ঠিক আছে, ইনডাব্লিউবিসির মধ্যে মনোসাইট হচ্ছে লার্জেস্ট। এখন প্রশ্ন হচ্ছে এই লার্জেস্ট রক্তকণিকা, ঠিক আছে, এর যদি প্রকৃতি বলি কেমন, এটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। মানে কি অ্যাগ্রানুলোসাইট মানে কি কেউ বলতে পারবে? আচ্ছা বেশ, ভেরি গুড। এই মনোসাইটগুলো কি হয়, যখন রক্ত স্রোত থেকে কলার টিস্যুতে প্রবেশ করার পরে মনোসাইটগুলো কি হয় তোমার ম্যাক্রোফাজে পরিণত হয়। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরা পরবর্তী সময়, ঠিক আছে, ম্যাক্রোফেজে পরিণত হয়। এবার এই ম্যাক্রোফেজে যে পরিণত হলো, এরা ম্যাক্রোফেজে পরিণত হওয়ার পরে কি করে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, যেমন আমি কিছুক্ষণ আগে বললাম না, ফ্যাগোসাইটোসিস যেটা নিউট্রোফিল বেসিক্যালি করে, কিন্তু মনোসাইট প্রথমে এই জিনিসটা করতে শুরু করে। তো ফ্যাগোসাইট পদ্ধতিতে কি করে, জীবাণুকে ধ্বংস করতে শুরু করে, জীবাণু ধ্বংস করে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট যদি তুমি দেখো, এখানে ইম্পর্টেন্টের মধ্যে একটা বেসোফিল আছে যেমন। ঠিক আছে, বেসোফিল কি করে? বেসোফিল হচ্ছে দুটো নাম মনে রাখবে পরীক্ষার জন্য, একটা হচ্ছে হিস্টামিন, ঠিক আছে, আর একটা হচ্ছে হেপারিন। হিস্টামিন এন্ড হেপারিন, ঠিক আছে। আর তার সাথে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন, এটাতে সাহায্য করে হচ্ছে বেসোফিল। লাস্ট পার্ট দেখো যেটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট হচ্ছে আমাদের বি লিম্ফোসাইট, আর আরেকটি কি, আরেকটা হচ্ছে টি লিম্ফোসাইট। এই যে বি লিম্ফোসাইট পেলে, টি লিম্ফোসাইট পেলে, এরা বেসিক্যালি বি লিম্ফোসাইট হচ্ছে যেটাকে বলা হয় অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি, একটু দেখি কে জয়েন করতে চাইছে এখন। আচ্ছা, অ্যান্টিবডি তোমার হচ্ছে তৈরি করে, ঠিক আছে, তৈরি করে। টি লিম্ফোসাইট যেটা রয়েছে, টি লিম্ফোসাইট হচ্ছে কোষ ভিত্তিক অনাক্রমণে সাহায্য করে। আচ্ছা তোমরা যখন টেক্সট বুক পড়েছিলে কোষ ভিত্তিক রস ভিত্তিক ব্যাপারটা পড়েছো ভালো করে? ঠিক আছে, কোষ ভিত্তিক অনাক্রমণতা কিন্তু সাহায্য করছে। এখন আমাদের প্রশ্নতে ফিরে যাই আবার, মানবদেহে প্রতিরক্ষাতন্ত্রে ম্যাক্রোফাজ হিসেবে কাজ করে কোন শ্বেত রক্তকণিকা? এইখানে দেখো আমি কি বললাম, ম্যাক্রোফাজে পরিণত হচ্ছে, তার মানে আনসার কি হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন হিসাবে আনসার হচ্ছে অপশন ডি, মনোসাইট। আর আরেকটা দেখো, ফ্যাগোসাইটোসিস পদ্ধতি বলেছি, মানে কোনো কিছুকে গিলে খাওয়াকে বলে।
তো নিউট্রোফিল সেই কাজটা করে। তো এখানে আনসারটা হচ্ছে মনোসাইট। এবারে প্রশ্নটা যদি এরকমভাবে নিউট্রোফিল দুটোই হবে না, ফ্যাগোসাইটোসিসে ওজনের ধ্বংস করে। দেখো কোয়েশ্চেনটা যদি পরীক্ষায় আমাদের ভালো করে প্রশ্নটার দিকে তাকাও, ম্যাক্রোফাজ হিসেবে বলেছে, তোমাকে প্রশ্ন চাইনি যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি কিনা। আমি বলছি তোমার ম্যাক্রোফাজ রূপান্তর একমাত্র পসিবল সেটা হচ্ছে মনোসাইট হতে পারে, বাকি অন্যান্য কেউ পারে না। তার মানে ম্যাক্রোফাজ যেহেতু উল্লেখ করেছে তার কারণে নিচ্ছি। এবার তুমি যদি বলো ফ্যাগোসাইটোসিস, তখন কিন্তু আমরা দুটো অপশন চুজ করতাম যদি ক্যাটাগরি 2-তে থাকতো। বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। প্রশ্নটা ভালো করে পড়বে। আর আরেকটা জিনিস তোমাদের বলি, ওএমআর ফিল আপ করতে গিয়ে যে ভুলটা আমরা সচরাচর করে থাকি পরীক্ষার খাতায়, সেটা হচ্ছে আমরা একটা করে কোয়েশ্চেন পড়ছি আর দ্রুততার সাথে ওএমআর ফিল আপ করছি। আমার মতে তোমরা সেটা করো না। তোমরা কি করবে, পেন্সিল আর সাথে রাবার রাখবে, যে কোয়েশ্চেনগুলো তুমি শিওর শর্ট পারছো সেগুলোকে বারবার পড়ে নিয়ে তোমরা প্রথমে পেন্সিল দিয়ে মার্ক করে রাখো। এর পরবর্তী সময় যেটা পারছো না সেটাকে জাস্ট গোল করে দাও। বোঝা গেল পয়েন্ট? এর ফলে কি লাভ হবে তোমার, তুমি যেই অংশগুলো পারোনি সেটা হাইলাইটেড থাকলো, সেকেন্ড টাইম কোয়েশ্চেনটাকে আবার পড়ো। দেখো কোয়েশ্চেনের মধ্যে অনেক সময় উত্তর লুকিয়ে থাকে, এর টেকনিকটা অ্যাপ্লাই করে বহু এমসিকিউ সলভ করা যায়। তো তোমাদেরকে এই কাজটাই করতে হবে, তোমাকে খুঁজতে হবে প্রশ্নটা কি চেয়েছে আমার কাছে। প্রশ্ন বুঝতে না পারলে উত্তর করতে যেও না, কারণ নেগেটিভ মার্ক রয়েছে এখানে। আমার মতে তোমার বারবার পড়ে নেওয়াটা বেস্ট হবে। বেশ, চলো আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নাম্বার হচ্ছে 11। সুন্দরবনের লবণাম্ব উদ্ভিদের বায়বীয় মূল বা শ্বাসমূলে কি ধরনের চলন দেখা যায়? প্রতিকূল আলোক প্রতিকূল আলোকবর্ষ চলে। অপশন সি প্রতিকূল অভিবর্ষবর্তী। অপশন সি। অপশন সি। অপশন সি। অপশন সি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আমি একটা জিনিসে কনফিউজড হয়ে গেলাম তোমাদের উত্তরে, সেটা হচ্ছে যারা তোমরা হচ্ছে আলোকবর্তী বললে, ঠিক আছে, আলোকবর্তী কোন লজিকে বললে? আলোকবর্তী মানে হচ্ছে সূর্যের আলোর দিকে, কিন্তু কোয়েশ্চেনটা পড়ো দেখি, সুন্দরবনের লবণাম্ব উদ্ভিদের বায়বীয় মূল বা শ্বাসমূলে কি ধরনের চলন দেখা যায়? বুঝতে পেরেছো? এই জায়গায় কোয়েশ্চেনটা যদি তুমি ভালো করে লক্ষ্য করো, তো এইখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে আমাদের প্রতিটা ছোট ছোট পয়েন্ট, প্রথমত আমরা যেটা টার্গেট করব আনসার করার সময় সেটা হচ্ছে আলোক উৎসের দিকে যায় না, তাই প্রতিকূলের তির্যক আলোকবর্তী ব্যাপারটা বোঝো ভালো করে। এইখানে দেখো, যখন তুমি একটা সুন্দরবনের গাছকে দেখবে, সেই গাছটা কি হচ্ছে, সেই গাছটা হচ্ছে তার মূলগুলো উপরের দিকে উঠে থাকে, ঠিক আছে। এখানে প্রশ্নটা দেখো, বায়বীয় মূল বা শ্বাসমূলের কথা বলা হয়েছে। তার মানে এরা যেহেতু লবণাক্ত জল, লবণাক্ত মৃত্তিকা, সেখানে অক্সিজেন নেওয়াটা সমস্যাজনক, যার কারণে মূলটা উপরের দিকে উঠে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি লক্ষ্য করি যে সুন্দরী যেমন গেওয়া, ঠিক আছে, গাছের মূল কি হচ্ছে অভিকর্ষের বিপরীত দিকে আছে না অভিকর্ষের দিকে আছে, এটা বলো, ছবিতে দেখে বলো। তোমার ছবি দেখে কি মনে হচ্ছে, অভিকর্ষের দিকে না বিপরীতে আছে? অভিকর্ষজ বল কোন দিকে কাজ করে? হ্যাঁ একদম, অভিকর্ষজ বল নিচে নিচে কাজ করছে, ঠিক আছে, আর তাহলে এটা উপরের দিকে আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে মাটির উপরের দিকে উঠে আছে, তাহলে এই মূলগুলোকে আমরা কি বলছি, শ্বাসমূল বলছি। এখন যেহেতু এটি অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই এটা আমরা কি বলবো, প্রতিকূল অভিকর্ষবর্তী বলবো। কথা বোঝা গেল? পয়েন্টটা বুঝতে পারলে কি? তাহলে মূলের চলন বলেছে, আমাদের তো বলিনি সূর্যের আলোর দিকে না কারোর সাপেক্ষে, তাহলে অভিকর্ষের বিপরীত দিকে বলেছে, তাহলে অভিকর্ষের দিকেও হলে কি হতো, অনুকূল হতো, অনুকূল অভিকর্ষবর্তী। যেহেতু বিপরীত দিকে বলেছে তাই আনসারটা কি হয়ে যাবে, প্রতিকূল অভিকর্ষবর্তী। প্রত্যেকে এই জায়গাটা বুঝতে পেরেছ? বেশ, এইভাবে বুঝে আনসার করবে, টুক করে দেখে আনসার করতে যেও না। কোয়েশ্চেন আমি বলছি যে আমি যে কোয়েশ্চেনটা বানিয়েছি এর থেকে লেভেল সহজই থাকবে পরীক্ষা আশা করি। তারপরেও আমি যে কোয়েশ্চেনগুলো চুজ করে এইভাবে সাজিয়েছি, এটা করার একটাই উদ্দেশ্য যে তোমার কনসেপ্টগুলো ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা, না শুধু তুমি কোয়েশ্চেন দেখে মুখস্থ করে গেছো।
ঠিক আছে, এটা হচ্ছে বায়োলজিতে 40 কিভাবে পাওয়া যাবে? 40 না, আমি যেভাবে পড়তে বলেছি সেটা আছে, সেভাবে পড়লে 47-48 পাবে। তোমার যদি 40 লাগে তাহলে ভুল করে আসতে হবে। ঠিক আছে, কিভাবে পড়তে বলেছি আমি এটা বলে দিই। তুমি হচ্ছে প্রথম হচ্ছে মক টেস্ট দাও, যে মক টেস্টগুলো নিচ্ছি টোটাল 10টা মক টেস্ট, 500 সিরিজ যেটা চালাচ্ছি সেই সিরিজের প্রতিটা জিনিস কমপ্লিট করো। এইটুকু জিনিস করবে, তার সাথে তোমার সুবিধার্থে জিনিস বিষয়গুলো হচ্ছে মাথায় যাতে সবগুলো সাজানো থাকে, তার কারণে হচ্ছে তোমরা যদি আমার ক্লাস করে থাকো পেইড ক্লাসগুলো তবে ঠিক আছে, যদি না করে থাকো এরকম যদি কেউ হয় তাহলে তোমাকে বলবো তুমি টেক্সট বুকটা পড়ো। ক্লাস 9-10-এর সাতরা হতে পারে, তোমার কাছে যা আছে টেক্সট বুকটাকে পরীক্ষার 7 দিন আগে হোক বা অ্যাটলিস্ট 10 ডেজ আগে এটাকে শেষ করবে। টেক্সট বুক পড়ে নেওয়ার পরে তুমি মক টেস্টের কোশ্চেনগুলো দেখো ভালো করে, তার সাথে 500 সিরিজের বাছাই করা একদম বলবো বেস্ট কোশ্চেন যেগুলো আমি সিলেক্ট করেছি সেই কোশ্চেনগুলো দেখে যাও। তোমার পরীক্ষা যদি মানে সেই আশানুরূপ না হয় তারপরে এসে তুমি আমাকে বলতে পারো, আমি নিশ্চিত তোমাদের পরীক্ষা ভালো হবে। আচ্ছা চলো, এখানে দেখো কোন প্রকার কোষ বিভাজনে সাইন্যাপসিস দেখা যায়। মিওসিস ওয়ান। আমাদের মিয়োসিস 2। বেশ, একটা জিনিস সবসময় মনে রাখবে, মিওসিস কোষ বিভাজন দুটো গ্রুপে ভাগ করা হয়। আচ্ছা শুভজিৎ উত্তর দিলে এটা, হ্যাঁ ভেরি গুড। মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। অলওয়েজ মনে রেখো মিওসিস 1-এর মধ্যে থাকে হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আর মিওসিস 2-এর মধ্যে থাকে সেম প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। পার্থক্যটা হচ্ছে মিওসিস 1-এর প্রোফেজ দশায় মোট 5টি দশা থাকে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস। এই যে 5টি দশা 1 2 3 4 5, এই 5টি দশার মধ্যে কি হয়, আমাদের এই যে হোমোলোগাস ক্রোমোজোম যারা, সেই ক্রোমোজোমগুলো যখন জোড় বাঁধে সেই ঘটনাটাকে বলা হয় কি সাইন্যাপসিস। আর সাইন্যাপসিস ঘটলেই তার পরবর্তী একটা ঘটনা ঘটে যার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। এইখানে ব্যাপারটা ভালো করে বোঝো, বাইভ্যালেন্ট এই পুরো ঘটনাটা দেখা যায় প্রোফেজ দশায়। বাকি তুমি কোনো দশায় বাইভ্যালেন্ট বলো, সাইন্যাপস বলো, কাইজমা, স্ট্রাকচার কোনো কিছু দেখতে পাবে না। চোখ বন্ধ করে প্রোফেজ 1 মার্ক করে চলে আসবে। আর যদি কোশ্চেন সহজ হয়, যদি এরকমভাবে কোশ্চেন থাকে তাহলে তো বুঝতেই পারছো যে মিওসিস 1-এ। ঠিক আছে, তাই কোষ বিভাজনের যে ডিটেলস ভিডিওটা আমি দিয়েছিলাম ওটা করলে তোমার একটা কোশ্চেন এখান থেকে আটকাবে না। আমি তারপরে তো একটু অ্যাডভান্সে রেখেছি তোমাদের জন্য এই যে 5টি দশা। তাহলে সঠিক উত্তর কি পেলাম, মিওসিস 1। এখানে দেখো মাইটোসিসে কোন ক্রোমোজোম আলাদা হয়, সেটা হচ্ছে সমস্ত ক্রোমোজোম কিন্তু জোড়া বাঁধবে না বা সাইন্যাপসিস হবে না। ঠিক আছে, অ্যামাইটোসিস কি, যেটা হচ্ছে কোষ বিভাজনের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়। মিওসিস 2 যেটা, সেটা হচ্ছে মাইটোসিসের মতোই সমবিভাজন। এখানে কিন্তু কি হয়, তোমার সাইটোপ্লাজমে বা সাইন্যাপসিস কিন্তু ঘটবে না। প্রত্যেকে এটুকু বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? বলছি যে মিয়োসিস 2 যেটা, ওটা হচ্ছে মাইটোসিসের যে প্রক্রিয়াগুলো ঘটে মিয়োসিসে সেই প্রক্রিয়াটাই ঘটবে। আর বাইভ্যালেন্ট প্যাটাই মানে তারপরে সাইন্যাপসিস এগুলো কি প্রোফেজ মানে এই 5টা দশাতেই ঘটবে? প্রোফেজ না, দেখো ভালো করে, মিওসিসের 1, মিওসিসের 2, মিওসিসের 1-এর আন্ডারে যে প্রোফেজ দশা, মানে এটাকে প্রোফেজ 1 বলে অ্যাকচুয়ালি, এটাকে মেটাফেজ 1 বলে, অ্যানাফেজ 1 বলে, টেলোফেজ 1 বলে। এর প্রোফেজ 1-এর মধ্যে এই 5টা দশার মধ্যে এই ঘটনাগুলো ঘটে। তার মানে আলটিমেটলি কার মধ্যে ঘটলো, মিওসিস 1-এর মধ্যে। আরও যদি ইজি করে বলতে চাই যে মিওসিসের মধ্যে মিওসিস 1 দশায় তোমার বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, কিন্তু পার্টিকুলারলি যদি আরও বেশি ডিপ লেভেলে গিয়ে কোশ্চেন করে তখন তোমার আসবে প্রোফেজ দশা। আরও যদি কঠিন করতে চাই তখন গিয়ে আসবে প্রোফেজের কোন দশা, কিন্তু এই লেভেলটা হয়তো টাচ করবে না। তারপরেও আমি কিন্তু পড়িয়ে রেখেছি, তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিও। চলো নেক্সট, এখানে একটা প্রশ্ন রয়েছে, অ্যাড্রিনালিন গ্রন্থির কর্টেক্স থেকে নিঃসৃত হরমোন কোনটি? অ্যালডোস্টেরন। ভেরি গুড, ভেরি গুড, অ্যালডোস্টেরন। ভেরি গুড, খুব সুন্দর সবাই আনসার দিতে পেরেছো। এখানে অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিনের যে ব্যাপারটা, আমি একটা প্রশ্ন করতে চাই তোমাদেরকে, যে এই দুটো হরমোন যেটা খরিত হচ্ছে আর কি,
সেটা তোমরা শুধু আমাকে এইটুকু বলো যে অ্যাড্রিনালিন গ্রন্থির কোন অংশ থেকে ক্ষরিত হয়। এই যে অ্যাড্রিনালিন আর এই পার্টটা, এই দুটো যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের কোন পার্ট থেকে ক্ষরিত হয়? মেডালা। আচ্ছা, ভেরি গুড, একদম সঠিক বলেছে, মেডালা পার্ট থেকে ক্ষরিত হয়। ঠিক আছে, এই মেডালা পার্ট থেকে যে ক্ষরিত হচ্ছে, কিন্তু একটা পয়েন্ট এখানে মনে রাখবে, সেটা হচ্ছে এই হরমোনটাকে বলা হয় কি আপদকালীন হরমোন। আপদকালীন হরমোন। আচ্ছা, নেক্সট একটা আর তো বলার মতো নেই, এখান থেকে পারবে তোমরা। থাইরক্সিন তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়। চলো, একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ বলো। অ্যালডোস্টেরন কি শুক্রাণু থেকে ক্ষরিত হয়? অ্যালডোস আমি একটা বইতে পড়ছিলাম যে অ্যালডোস্টেরন শুক্রাণু থেকে হয়, অ্যালডোস্টেরন টেস্টোস্টেরন, আর এই দুটোকে একসঙ্গে অ্যান্ড্রোজেন বলা হয়। ওটা কেটে দিবা, ঠিক আছে, বইটা কেটে দিয়ে এইভাবে লিখবা যে অ্যালডোস্টেরন হচ্ছে যেখান থেকে ক্ষরিত হয় সেটা হচ্ছে অ্যাড্রিনাল, আচ্ছা লেখা আছে এখানে, লেখার দরকার নেই। অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটা রয়েছে, একটু দাঁড়াও, হ্যাঁ, অ্যাড্রিনাল যে গ্ল্যান্ড দেখতে পাচ্ছ, সেই গ্ল্যান্ডেরই একটা পার্ট যার নাম হচ্ছে কর্টেক্স। ঠিক আছে, তো অ্যাড্রিনাল গ্রন্থির সব থেকে বাইরের দিকে থাকে হচ্ছে কর্টেক্স, আর কি কর্টেক্স থেকে তোমার শরিত হয় এটা অ্যালডোস্টেরন। এখন বিষয় হচ্ছে এই অ্যালডোস্টেরন একটি কি ধরনের হরমোন, পরীক্ষা এটাও জিজ্ঞাসা করতে পারে, যেহেতু তুমি কোশ্চেন করলে, সেটাকে বলা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। কর্টিকয়েড, ঠিক আছে, মিনারেলোকর্টিকয়েড। নেক্সট চলো, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। নিম্নলিখিত কোনটি একটি গৌণ বায়ু দূষক? অপশন বি, সালফার ডাইঅক্সাইড। অপশন সি, ডাইঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেট। বেশ, অপশন সি। অপশন সি। চলো উত্তর দেখি এবার তাহলে। বিষয়টা হচ্ছে গৌণ বায়ু দূষক কিন্তু সরাসরি কোনো উৎস থেকে নির্গত হয় না, এটা প্রথমত মাথায় রাখবে। এখানে এই যে এটা বোঝো ভালো করে, গৌণ বায়ু দূষক মানে কি? মানে ধরো একটা তুমি আগুন জ্বালিয়েছো, সেখান থেকে ডিরেক্ট ওখান থেকে ওই আগুনের জায়গা থেকে বেরোবে না, বা কোনো কলকারখানা ডিরেক্ট বেরোবে না। এটা কি হয়, এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে গ্যাস ধরো তোমার বেরোচ্ছে কলকারখানা বা কোনো একটা জায়গা থেকে, বাতাসের মধ্যে অলরেডি কে প্রেজেন্ট থাকে? কার্বন ডাইঅক্সাইড, আরও অন্যান্য গ্যাসেসগুলো প্রেজেন্ট থাকে, যারা অ্যাকচুয়ালি বলা হয় গৌণ দূষক, এই সরি যেটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার প্রাথমিক দূষক। তো তাদের সাথে যখন রিয়াকশন করে, রিয়াকশন করার পরে হাইড্রোকার্বন বলতে পারো বা নাইট্রোজেন ডাইঅক্সাইডের মধ্যে এটা কি হয়, সূর্য আলোকের উপস্থিতি বিক্রিয়া করে, এর ফলেই সৃষ্টি হয় গৌণ বায়ু দূষক। ঠিক আছে, তো এইটুকু তোমার মনে রাখবে যে গৌণ বায়ু দূষকটা বেসিক্যালি কোনো কলকারখানা বা চিমনির সরাসরি উৎস থেকে নির্গত নয়। তাহলে এখানে সঠিক আনসারটি কী হবে অপশন হিসেবে, সেটা হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, যেটা পরীক্ষার প্রশ্ন আসে, ফুল ফর্ম আসতে পারে, যেটাকে সংক্ষেপে বলা হয় প্যান। আচ্ছা, কার্বন মনোঅক্সাইড যদি তোমাকে বলি, যেমন একটা দূষকের মধ্যে পড়ে কার্বন মনোঅক্সাইড, সিও যেটাকে বলে, তারপরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, SO2, তারপরে হচ্ছে SPM যেমন সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, এটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে। এরা কিন্তু সরাসরি কি হয়, কোথা থেকে নির্গত হয়? উৎস থেকে নির্গত হয়। তাহলে এবার তোমরা বলো দেখি, এরা যেহেতু সরাসরি উৎস থেকে নির্গত হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো, প্রাইমারি না সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট? তাহলে প্রাইমারি, এই জায়গাটাই কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এই বেসিক পার্থক্যটা থেকে কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, তো এইটুকু জানলে এনাফ। 15 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 3n হলে তার পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? বেশ 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 বেশ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি বলেছে দেখো, 3n, তাই তো? আচ্ছা, এখানে প্রশ্নটাতে দেখো যে সপুষ্পক উদ্ভিদের কথা বলেছে, তো ধরে নাও আমরা এই যে কোনো একটা উদ্ভিদের কথা বলি, তো প্রথমত তুমি এটা তো ভালোভাবে জানো, তাই না? যেমন ধরো আমি যদি বলি একটা পরাগরেণু, তার সাথে একটা ডিম্বাণু, এরা দুইজন মিলিত হয়ে তৈরি করছে কি
2n, যেটাকে আমরা কি নামে জানি, এটার নাম হচ্ছে জাইগোট। বেশ, আরেকটা পরাগরেণু কি করে, সেটা শস্য নিউক্লিয়াসের সাথেই মানে যেটা 2n পড়ে থাকে তার সাথে বিক্রিয়া মানে সংযোগ করে, দিয়ে তৈরি করে 3n, যেটাকে আমরা বলছি কি শস্য। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যেটা হচ্ছে জনন কোষ সেটা হচ্ছে n, জাইগোট 2n, শস্য হচ্ছে 3n। এইটুকু তো বুঝতে পেরেছো। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে আমাদের এই যে জাইগোটটা আসলে কি বানায়, দেহ বানায়, হ্যাঁ কি না? তো দেহ যদি বানায় তো ক্রোমোজোমটা কি হবে, 2n হবে। কথা বোঝা গেল আমার? তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা উদ্ভিদের যে কোনো বডির যে কোনো পার্ট, সেটা পাতা হতে পারে, কাণ্ড হতে পারে, মানে দেহ এসেছে কোথা থেকে, জাইগোট থেকে। তাহলে দেহ যদি জাইগোট যদি 2n হয়, তাহলে পাতার কোষে সেটাও কি হবে, 2n হবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখানে অপশন হিসেবে কি পাচ্ছি সঠিক আনসার, অপশন বি, শস্য নিউক্লিয়াস 3n। এটা সবসময় মনে রাখবে, পরীক্ষায় তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি দেখো, এটা পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন চলে এসেছিল। বোঝা গেল? আচ্ছা, এবারে আমি যদি ধরো তোমাদের উদাহরণস্বরূপ নিয়ে নেই যে 3n ইজিক্যাল টু যদি 24 হয়, তাহলে n ইজিক্যাল টু কত, 8। পরীক্ষায় এটা দিতে পারে 2n এর ভ্যালু কত, তোমরা এইভাবে পরীক্ষা দিয়ে দিতে পারে 2n ইজিক্যাল টু কত হবে, 2 মাল্টিপ্লাই 8 ইজিক্যাল টু 16। তো পরীক্ষায় এইভাবেও আসতে পারে কোশ্চেন ঘুরিয়ে, যে 3n ইজিক্যাল টু 24 হলে তুমি পাতার ক্রোমোজোম সংখ্যা কতগুলো হবে। ঠিক আছে, এইভাবে প্রশ্ন দেয়। চলো পরবর্তী প্রশ্ন চলে যায় হচ্ছে 16 নম্বরে। আচ্ছা, এই পিডিএফ এর এই পোর্শনটা ভালো লাগছে না এর আগের দিনে যেমন ওই স্লাইড করে দিচ্ছিলাম ওটা ভালো ছিল? মানে লেখার এরিয়াটার কথা বলছি, যেহেতু গ্যাপ রয়েছে, তোমাদের কোনটা কমফোর্টেবল মনে হচ্ছে, না দুটো ঠিক আছে? স্লাইডার এই লেখাটা ছোট ছোট লাগছে। এই লেখাটা ছোট ছোট লাগছে তাই তো? হ্যাঁ, স্ক্রিনটাকে বড় করো, টানো, জুম করো। জুম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, স্ক্রিনের ব্যাপারটা নেই, ব্যাপারটা অন্য কারণে। মানে আমি বলতে এই যে স্ক্রল করছি না, নিচ থেকে উপরের দিকে উঠছে, আর ওগুলো কেমন ছিল, ওগুলো পরপর আসছিল, ওটা আলাদা ছিল, এই জন্য জিজ্ঞেস করছি। এটাই ঠিক আছে। আচ্ছা বেশ, স্লাইডটা বেশি বেটার ছিল। কিন্তু তোমাদের প্রিন্ট আউট করতে মনে হয় এটা বেশি সুবিধা হবে, তাই না? বেশ, ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা, এখানে প্রশ্ন করেছে মানব মস্তিষ্কের কোন অংশ দেহের তাপমাত্রা, ক্ষুধা, তৃষ্ণা নিয়ন্ত্রণ করে? তো আচ্ছা, যখন পার্টস হতে একদম মানে ওই কি যেন গানগুলো থাকে, যাই হোক, তো সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। তো বিষয় হচ্ছে থ্যালামাসের ব্যাপারগুলো জাস্ট আমি বলছি আর লিখছি না। সেটা হচ্ছে সংবেদী অনুভূতি, যেমন হচ্ছে চাপ, তাপ, ব্যথা গ্রহণে এটা রিলে কেন্দ্রে কাজ করে। লঘু মস্তিষ্ক যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করে এবং ঐচ্ছিক পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করে। সুষুম্না শীর্ষক সেটা হচ্ছে হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, রক্তচাপের মতো যে অনৈচ্ছিক কাজগুলো সেটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এইটুকু জিনিসগুলো তোমরা জানো, যেহেতু আমি অলরেডি এটাকে আলোচনা করেছি এর আগে। 17 নম্বর প্রশ্ন, ডারউইনের ফিঞ্চ পাখির উদাহরণটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? বলো, কে বলবে? প্রাকৃতিক নির্বাচন, বেশ। বিকরণ, বেশ, ঠিক আছে, ভালো করে শোনো। একটা জিনিস এখানে, নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি, এই টার্মটা তোমরা জানো, প্রাকৃতিক নির্বাচন তোমরা জানো, অর্জিত গুণের উত্তরাধিকার এই ব্যাপারটা কিন্তু জানো। কিন্তু ব্যাপারটা হচ্ছে অভিযোজনমূলক বিকিরণ হয়তো অনেকে শোনোনি। ঠিক আছে, অ্যাডাপ্টেশন রেডিয়েশন যেটাকে বলছি আমরা, অ্যাডাপটিভ রেডিয়েশন, সেটা নাও জানতে পারো। তো বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি এই অভিযোজনমূলক বিকিরণটা অ্যাকচুয়ালি কি যদি বুঝতে হয়, ভালোভাবে শোনো মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবে খুব সহজেই। এটা হচ্ছে বিবর্তনী একটা প্রক্রিয়া, যেখানে কি হয়, একটা সাধারণ পূর্বপুরুষ থেকে বিভিন্ন প্রজাতি উদ্ভূত মানে তৈরি হয়, নতুন পরিবেশ আর খাদ্যের অভ্যেসের কারণে নিজের মধ্যে কি হয়, অভিজিত হতে শুরু করে। ধরো একটা এক্সাম্পল দিয়ে ভালো বুঝতে পারবে। এ থেকে তৈরি হলো ধরো বি, সি, ডি, ই, এফ, এরকম তৈরি হচ্ছে। এবার কি করছে, এরা প্রাকৃতিক পরিবেশে আছে, এবার এরা নিজেদের মধ্যে অভিযোজিত হওয়ার চেষ্টা করছে, মানে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাহলে ধরো এই বি প্রজাতিটা চলে গেল হচ্ছে অস্ট্রেলিয়াতে, এটা চলে আসলো হচ্ছে আমেরিকাতে, এটা ধরো চলে আসলো এশিয়াতে, ঠিক আছে, এটা ধরো চলে আসলো চায়নাতে, এটা ধরো চলে গেল হচ্ছে ইংল্যান্ডে, এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল। এখন বিষয় হচ্ছে
ডারউইনের এই যে ফিঞ্চ পাখির কথা বলা হচ্ছে, এটা কথা কোন দ্বীপপুঞ্জে পেয়েছিলাম কেউ বলতে পারবে? আচ্ছা শোনো, যাই হোক, গ্যালাপাগোস এই দ্বীপপুঞ্জে পাওয়া গেছিল। ঠিক আছে, এই দ্বীপপুঞ্জে কি দেখা যায়, বিভিন্ন যে ফিঞ্চ পাখি এর ঠোঁটের গঠনে বিভিন্নতা দেখা যায়। কিছু পাখির ধরো লম্বা ঠোঁট, কিছু পাখি ফল খাওয়ার জন্য আলাদা গঠন, কিছু পাখি কীটপতঙ্গ খাওয়ার জন্য আলাদা, কিছু পাখি বীজ খাওয়ার জন্য, মানে একটাই পাখি কিন্তু তাদের মধ্যে অভিযোজন হওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু পাল্টে গেছে। ঠিক আছে, আর এই যে অভিযোজনের যে ভিন্নতা, একই পাখি কিন্তু ভিন্ন ভিন্ন গঠন, আমি এখানে তোমাদের একটা লোকেশন হিসেবে বললাম, এই ঘটনাটাকে বলা হয় কি তোমার অ্যাডাপটিভ রেডিয়েশন। তো এইখানে ক্লাসিক্যাল একটা এক্সাম্পল বা পরীক্ষায় কোশ্চেনটা দেয়, সেটা হচ্ছে ডারউইন ফিঞ্চ পাখিটির উদাহরণ কোন বিষয়ের সঙ্গে যুক্ত। তাহলে চোখ বন্ধ করে আনসার করে আসবে কি অভিযোজনমূলক বিকিরণ। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট, একটি শঙ্কর লম্বা মটর গাছের একটি, এই কোশ্চেনটা কি সেদিন এরকমই ছিল? হ্যাঁ স্যার, এরকমই ছিল। টাইপিং মিস্টেক। একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংক্রায়ণ ঘটালে F1 জনিতে কি অনুপাতে লম্বা ও বেটে গাছ পাওয়া যাবে? 1:1. 3:1. 3:1. আচ্ছা, একে 1:2:1. 1:2:1, এক একজন এক এক রকম আনসার বলছে। তো চলো আমি তাহলে আমার মতো করে সলভ করি। প্রথমে বলেছি ক্যাপিটাল টি স্মল টি, এর সাথে কি করছি আমরা, স্মল টি ক্রস করাচ্ছি। তো তুমি কি করবে, প্রথমে গ্যামেট বার করবে ক্যাপিটাল টি স্মল টি, এখানেও গ্যামেট তৈরি করবে স্মল টি। এবার তুমি যাবে কিসে, চেকার বোর্ডে। চেকার বোর্ড করার প্রসেসটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এই জায়গাটাতে ভালোভাবে যে কি পাচ্ছি আমরা। ক্যাপিটাল টি হচ্ছে দুটো, এখানে এই পরের পার্টটা দেখো স্মল টি, আরেকটাতে পাচ্ছি কি ক্যাপিটাল টি স্মল টি। বুঝতে পারলে? স্যার প্রথমে ক্যাপিটাল টি কি করে হয়, ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে। ও ঠিক তাই তো, তা তো ভুলে গেছে আমার, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এই জায়গাটা আর এই জায়গাটা দুটো সেম, 25% ধরো বা 50-50 ধরতে পারো এটাও। তাহলে এখানে দুটো পেলাম, পরে পেলাম দুটো, তাই তো? তাহলে এখান থেকে রেশিওটা কি দাঁড়াচ্ছে, 1:1। ঠিক আছে, আচ্ছা কে যেন ভুলটা ধরিয়ে দিলে, নাম কি? স্যার আমি। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে 1:1, সঠিক আনসার কি হচ্ছে অপশন সি। বোঝা গেল? যারা যারা 1:2:1 বলছিল, একটু এটা না ভেবে, না করতে গিয়ে ভেবে চিনতে তুমি পরীক্ষায় যথেষ্ট সময় পাবে, টুক করে পাশে করে নিও। ঠিক আছে, 19 নাম্বার, কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়? ADH. অপশন সি। আচ্ছা অপশন এ ইনসুলিন। আচ্ছা, এডিএইচ বললে তাই তো? তো এবারে আসি তো দেখি। আসছি। বিষয়টা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস বলেছে, তাহলে এডিএইচ বা ভেসোপ্রেসিন আরেকটার নাম হচ্ছে, এটা কোথা থেকে খরিত হয়? পিটুটারি যদি গ্ল্যান্ড হয় এটা, এই পিটুটারি গ্ল্যান্ডের পশ্চাৎ ভাগ থেকে খরিত হচ্ছে এডিএইচ। আরেকটা হরমোন খরিত হয়, কেউ বলতে পারবে? ভেরি গুড, অক্সিটোসিন। এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। এবারে দেখো, বৃক্কনালিকায় জলের যে পুনঃশোষণ এটা বাড়াতে সাহায্য করে কে? এটা হচ্ছে এডিএইচ। তাহলে ভেবে দেখো, যদি এডিএইচ থাকে তাহলে জল শোষণ কি হবে? বৃদ্ধি পাবে। এর ফলে তোমার মূত্রের যে পরিমাণ সেটা কমবে, মূত্রের যে পরিমাণ সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে। বেশ, এখন যদি দেখা যায় যে এডিএইচ হরমোনটা কোনো কারণে এর যে কাজটা সেটার অভাব, ঘাটতি দেখা দিয়েছে, তাহলে জলশোষণটা বাড়বে না কমবে? অবভিয়াসলি কমবে। তাহলে মূত্রের পরিমাণ কি হবে, বাড়বে। তার মানে আলটিমেট কি আনসারটা পেলাম আমরা, যে এডিএইচ হরমোনের কারণে তোমার মূত্রের পরিমাণটা বেড়ে যেতে পারে যদি এডিএইচটা কম হয়। তাহলে আমি কি বলবো, যে মূত্রের পরিমাণ যদি খুব বেড়ে যায়
তার মানে এই ঘটনাটা থেকে আমি কি প্রমাণ পাচ্ছি, যে সে ঘন ঘন মূত্র ত্যাগ করবে। হ্যাঁ কি না বলো? তাহলে ঘন 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 মূত্র ত্যাগ করবে। এবার ঘন ঘন মূত্র ত্যাগ করার যে প্রবণতা, তার সাথে কি হবে, প্রচন্ড পরিমাণে তৃষ্ণা পাবে, জল তেষ্টা যেটাকে বলে। এই অবস্থাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস। আচ্ছা, মেলিটাসটা অনেকে গুলিয়ে ফেলো। এই জায়গাটা আমি এর আগের দিনে ওই 500 সিরিজের মধ্যে পড়িয়ে দিয়েছি, যে কিভাবে কানেক্ট করে পড়বে। একবার ওই ভিডিওটা তোমরা দেখে নিও। নেক্সট প্রশ্ন, জোর কলম পদ্ধতিতে উন্নত মানের উদ্ভিদের যে অংশটি অন্য গাছের উপর স্থাপন করা হয় তাকে কি বলে? স্যার স্টক। Stop. Stone. এরকম মিক্সড আনসার পাওয়া যাচ্ছে কেন এই সময়? স্যার সিওনের তো কাণ্ড বা মুকুল নেওয়া হয়, আর স্টকের উপরে তো বসানো। আচ্ছা, তো সঠিক আনসার দেখো বোঝার আগে, ধরো একটা গাছ আছে, অপর কোনো একটা গাছ, সেই গাছকে ধরো আমি এইভাবে কাটলাম, কেটে এটাকে ধরো এইখানে বসানোর চেষ্টা করছি। তার মানে কি বলেছে দেখো, যে অংশটি অন্য গাছের উপর স্থাপন করা হয়, তাহলে এই অংশটাকে কি বলা হচ্ছে, এই গাছটার উপর স্থাপন করা হচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারলে সবাই? ডান দিকে ছবিটার দিকে তাকাও, এই অংশটা এটার উপরে বসানোর চেষ্টা করছে, যেখানে তোমার আমার কার্সারটা নড়ছে, দেখতে পাচ্ছ? তাহলে এইটাকে বলা হচ্ছে সিয়ন। বোঝা গেল? এখন বিষয় হচ্ছে তাহলে স্টক কি? মূল সহ, মানে এখানে তো মূল আছে, ঠিক আছে, যে গাছটির উপরে সিয়নকে বসানো হচ্ছে, তাহলে এটা সিয়ন। তাহলে এ কি? স্টক। বোঝা গেছে? বাকি দেখো কন্দ। কন্দ কার ক্ষেত্রে? যেমন আলু। আর যেটাকে বলা হয়, আচ্ছা গুটি কলম ব্যাপারটা জানো তোমরা? কোশ্চেনটা আরেকবার বুঝিয়ে দেবে? হ্যাঁ নিশ্চয়ই, কেন বোঝাবো না। একটা উদ্ভিদ আছে ধরো, এটা বলো বলো। সেটা তো বলা হয়েছে যে জোর কলম পদ্ধতিতে উন্নত মানের উদ্ভিদের যে অংশটা অন্য গাছের উপরে বসে, যে অংশটা মানে সিয়ন হবে এটা। হ্যাঁ, যে অংশটা দেখো ভালো করে, ওই জন্য এটাকে আমি আন্ডারলাইন করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো প্রত্যেকে একটা বিষয়, সেটা হচ্ছে এই গুটি ব্যাপারটা কি জানো তোমরা? গুটি? বলে দিচ্ছে বীজ থেকে যেটা মানে গাছ হয়। না না না, ব্যাপারটা হচ্ছে গুটি বলতে হচ্ছে কোনো একটা গাছ, ধরো আমি এই যে ধরো স্টকের উপরে সিয়নটা বসালাম, দিয়ে একটা মাটির প্রলেপ দিয়ে দিলাম, ঠিক আছে, তো সে অংশটাকে বলে গুটি কলম বলা হয়, ঠিক আছে। বা আরেকটা ধরো তুমি কোনো গাছ লাগালে, ধরো লেবু গাছের ডালকে আরেকটা লেবু গাছের অংশটা আছে, দিয়ে মাটির প্রলেপ দিয়ে দিচ্ছ একটা মোটা করে, আর উপরে প্লাস্টিক দিয়ে বেঁধে দিচ্ছ, সে অংশে গুটি কলম বলা হয়। যাই হোক, নেক্সট প্রশ্ন। স্যার গুটি কলম ও বার্ড গ্রাফটিং কি একই? বার্ড গ্রাফটিং, হ্যাঁ হ্যাঁ, ওই বার্ড গ্রাফটিং এর মধ্যে হ্যাঁ সিমিলারিটিস একদম একদম। কন্দর ক্ষেত্রে যেমন হয় মুকুল, হ্যাঁ ঠিক আছে। নিম্নলিখিত কোনটি পতঙ্গ দ্বারা পরাগায়ন পরাগায়ন আচ্ছা বা অ্যান্টোমিফিলির বৈশিষ্ট্য নয়? সঠিক আনসার কি হবে? Option ফুলে C. মকরন্দ বন্ধ থাকে। সিটা হবে। Option B. বেশ। হালকা ও মসৃণ। বেশ Option B. বেশ 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 বেশ। এখানে দেখো পরাগরেণু হালকা মসৃণ হয়, কি হয়, বায়ুতে উড়তে পারে। ভালো করে বুঝবে ব্যাপারগুলো, অপশন ধরে আসছি। বায়ুতে উড়তে পারে, আর যাতে করে বায়ুতে সাধারণভাবে ভেসে বেড়াতে পারে। আর ভেসে বেড়ালে কি হবে, ধরো তোমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে, অনেক দূরে চলে গেল, সেখানে গিয়ে কোন একটা ফুলের উপরে পড়লো, এর ফলে বায়ু পরাগী যেগুলো হয় তারা কিন্তু পরাগরেণু অনেক হালকা হয়, আর হালকা হওয়ার কারণেই তারা উঠতে পারে। তাহলে এখানে অপশন হচ্ছে সি। তাহলে বাকি পয়েন্টগুলো বুঝে নাও। যেমন পতঙ্গ পরাগী কোনটাকে বলে? যখন তুমি দেখবে যে ফুলের পরাগরেণু সাধারণত কি ভারী হবে, মানে একটা ধরো মৌমাছি বা বলতা বা কোনো কিছু এসে ধরো বসছে, ঠিক আছে, তো সেটা যখন এসে বসছে, তার মানে এর যে পাটা আছে, পায়ের সাথে নিশ্চয়ই আঠালো পদার্থ মতো কি পোলেন গ্রেনগুলো আটকে যাবে। কথা বুঝতে পারলে আমার? আটকে যাবে বলে তো সেটা ফুলের উপরে বসতে পারবে।
প্রত্যেকে বুঝতে পেরেছো কনসেপ্টটা? পতঙ্গ পরাগী হতে গেলে পরাগরেণুগুলো কি হওয়া উচিত? পরাগরেণুগুলো আঠালো প্রকৃতির হওয়া উচিত, যাতে করে এই গুটি গুটি পায়ে কেন বলছি, মানে ডানা দিয়ে ওড়ার সময় যাতে এক স্থান থেকে অন্য স্থানে পায়ে লেগে থাকা অংশ তো অন্য ফুলের উপরে গিয়ে বসলে তো তবেই তো সম্ভব হবে পরাগ মিলন, নাহলে কি করে সম্ভব হবে? আচ্ছা নেক্সট, আরেকটা হচ্ছে যেটা হচ্ছে পতঙ্গে আকৃষ্ট করার জন্য পতঙ্গ পরাগী যে ফুল হয় সেগুলো কিন্তু উজ্জ্বল হয় আর সুগন্ধযুক্ত হয়, তবেই তো তোমার মৌমাছি সেখানে ভ্রমর মধু সংগ্রহ করতে যাবে, তাই না? নেক্সট প্রশ্ন, ইটাই স্যার রোগটি, পরাগযোগ আর পরাগায়ন কি আলাদা? পরাগ যোগ আর এখানে আছে পরাগায়ন। গায়ন মানে কি? গায়ন মানে হচ্ছে প্রসেসটা যেটা হচ্ছে, এইখান থেকে পরাগরেণুটা এখানে যাচ্ছে, আর পরাগ যোগ যখন মানে কি পরাগরেণু পতিত হয়ে গেল ফুলের উপরে, তারপরে কি যেটা ডিম্বাণুর মধ্যে অবস্থায় নিউক্লিয়াসের সঙ্গে মিলন ঘটবে, ওটা পরবর্তী অবস্থা, পরাগায়নের পরবর্তী অবস্থা পরাগযোগ। নেক্সট, ইটাই রোগটি কোন ধাতুর দূষণের ফলে হয়? ক্যাডমিয়ামের জন্য। ক্যাডমিয়ামের জন্য এই ঘটনাটা দেখা যায়, তাই তো? তাহলে ইটাই রোগটি কোন ধাতুর দূষণের ফলে হয়? সেটা হচ্ছে ক্যাডমিয়াম। কারো কোনো ডাউট আছে এখানে? আচ্ছা, আমি আর বলছি না বারবার, সেটা হচ্ছে এটা যদি সি হয় তাহলে পারদের জন্য কোন রোগ হয়? মিনামাটা। সিসার কারণে ডিসলেক্সিয়া, আর আর্সেনিকের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ বা চর্ম ক্যান্সার। নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, ডিএনএ অণুতে একটি সম্পূর্ণ প্যাচে কতগুলি নিউক্লিওটাইড জোড়া থাকে? এটা কোশ্চেন দিয়েছিলাম। ভেরি গুড, 10টি। আচ্ছা, এইখানে একটা পয়েন্ট মনে রাখবে যে একটা সম্পূর্ণ প্যাচ মানে এখান থেকে শুরু করলো, এই টার্নটা আসলো এই অবধি, এই পুরো কমপ্লিট যে প্যাচটা, এই প্যাচটা দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে কয়টা নিউক্লিওটাইড থাকছে? 10টা থাকছে। তাহলে মাল্টিপ্লাই 10, তাহলে কত পাচ্ছি? 3.4, সরি এই জায়গায় কেন লিখলাম এরকম, ওটাই বললাম যে মিস্টেক হয়ে গেল। হ্যাঁ, তো এই জায়গা হচ্ছে কি 340 অ্যাংস্ট্রম। তাহলে পরীক্ষায় অনেক সময় কি হয়, তোমাদের কিন্তু এটাকে ন্যানোমিটারে করতে দেয়, ঠিক আছে? এটা আসতে পারে বা জিজ্ঞাসা করতে পারে যে তোমার টোটাল ডিস্টেন্সটা তাহলে কত হবে। তো 340 অ্যাংস্ট্রম, এটাও কিন্তু মনে রেখো পরীক্ষার জন্য। এই সময় আবার কে জয়েন করে? ক্লাস শেষের দিকে জেসমিন খাতুন। বেশ, পরবর্তী প্রশ্ন, মানবদেহের রিজার্ভ পেসমেকার হিসেবে কাজ করে কোনটি? আচ্ছা, এভিনোড, অপশন বি। অনেকক্ষণ ধরে পড়া ধরিনি, একজনকে পড়া ধরি দেখি কেমন পারছো। পড়া না ধরলে কেমন লাগে? তোমরাও ভাববে যে পড়াটা ধরে না স্যার, শুধু কোশ্চেন করিয়ে যায়। আচ্ছা বলো দেখি, কোয়েল দাস বলো দেখি তোমার মনে আছে কি না। যেমন হচ্ছে এসএ নোড হয়, একটা হয় এভি নোড। আচ্ছা বলো দেখি যে এই যে এসি নোড আছে এর ফুল ফর্ম তুমি জানো? আমিও বলে দিচ্ছি, সেটা সাইনো হ্যাঁ নোড, ঠিক আছে। আমি জানতে চাইছি যে এটা সর্বোচ্চ কত হারে তোমার স্পন্দন করে মিনিটে? পারবে কোয়েল? না স্যার। বেশ, এটা পারা উচিত ছিল তোমার। 70 to 80 বার মিনিটে। আর যেটা এভি নোড দেখতে পাচ্ছ, এভি নোড হচ্ছে 40 to 60, ঠিক আছে? কারো মাইক অন আছে, অফ করে দাও। তো এই জায়গায় লক্ষ্য করে দেখো, এই জায়গায় পয়েন্ট অফ সবাই বুঝতে পারলে যে এসএ নোড কি আর এভি নোডের পার্টটা। এবারে পরীক্ষায় প্রশ্ন আসে, রিজার্ভ পেসমেকারের যে কোয়েশ্চেনটা আমাদেরকে দিয়েছে তার সঠিক আনসার হচ্ছে এভি নোড। যদি বলতো হার্টের পেসমেকারকে, তাহলে সেটা হচ্ছে কি এসএ নোড। বুঝতে পারলে সবাই? ভেরি গুড। আচ্ছা, ওই আমাকে যে কেউ আনসার দিতে পারো চাইলে। ব্যাটসম্যান যে ফাইবার আছে সেটা কোন দিকে থাকে হার্টের?
শুভজিৎ পারবে? না স্যার। সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের বাম দিকে, অর্থাৎ যে আমাদের অলিন্দ রয়েছে, বাম অলিন্দ, সেই অংশটাতে পাওয়া যায়। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেরালা। কেরালা। আচ্ছা, ভেরি গুড, সেটা হচ্ছে কেরালা। বাকি ন্যাশনাল পার্কগুলো পড়ে নিও, যেমন হেরি ন্যাশনাল পার্ক, আর পশ্চিমবঙ্গে 6টা আছে, এগুলো তো বলেছি এর আগে, আর বলছি না এগুলো। মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিবর্তন করার পদ্ধতি কি বলে? ভেরি গুড। আর এখান থেকে যেটা পড়বে পড়ার সময়, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, ক্যাটারাক্ট, এই পার্টগুলো পড়ে নিও। কোনটার জন্য কি লেন্স ব্যবহার করা হয়, তার সাথে পড়বে রড কোষ কোন কোষ, কোনটার সংখ্যা কত, রড কোষে কোন স্পেসিফিক রঞ্জক থাকে, কোন কোষে কি থাকে। আর তার সাথে যেটা পড়বে সেটা হচ্ছে আমাদের কর্নিয়ার যে প্রতিসারক মিডিয়াম, সেটা বাইরের দিকে প্রথমে কি থাকে, তারপরে কি থাকে, তারপরে কি থাকে, এই পরপর পার্টটা পড়বে। শেষ গিয়ে ধাক্কা খাবে কোথায়? রেটিনায়। যেহেতু বলেছি তাই এগুলো বলবো না আর। ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয় কেন? আত্মরক্ষার জন্য। বেশ বেশ হার কমানোর জন্য। বেশ 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 এটা হ্যাঁ, তাহলে অপশন হচ্ছে ডি। ঠিক আছে। আচ্ছা, সবাই যখন আনসার দিলে খুব সুন্দরভাবে, আমার খুব ভালো লাগলো তোমাদের আনসার শুনে। একটা প্রশ্ন করছি, হ্যাঁ, বলো দেখি, এই যে যেগুলো জেরোফাইট উদ্ভিদ, ঠিক আছে, যারা হচ্ছে মরু অঞ্চলে জন্মায়, তারা শালক সংশ্লেষের কার দ্বারা সম্পন্ন করে? শালক সংশ্লেষ কার দ্বারা সম্পন্ন করে? না, তারা শেষ, যেটা নাম হচ্ছে ফাইলাকয়েড। ঠিক আছে, ফাইলাকয়েড, এটা মনে রেখো। পরবর্তী প্রশ্ন, লাইসোজোম কি ধরনের উৎসেচক ধারণ করে? আর্দ্র বিশ্লেষক বা হাইড্রোলাইট। একদম একদম। এর মধ্যে কতগুলো এনজাইম থাকে? 50 এনজাইম প্রেজেন্ট। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। প্লাজমোডিয়াম ভাইভেক্সের জীবনচক্রে, ঠিক আছে, উকাইনেট দশাটি কোথায় দেখা যায়? মানুষের যকৃৎ কোষে। মানুষের যকৃৎ রক্ত কণিকায়। মশার পাকস্থলী প্রাচীরে। এটা সঠিক আনসার হচ্ছে মশার পাকস্থলীর প্রাচীরে। ঠিক আছে, এখানে এই জায়গাটা ভালো করে পড়বে। সেটা হচ্ছে জাইগোট যখন সচল হয়, মানে মশার কথা বলছি, তো সেক্ষেত্রে কার জায়গার কথা বলছি, যে হচ্ছে আমরা মশার যেটা ক্রপ বলে বা পাকস্থলী গহ্বরে পুং আর স্ত্রী গ্যামেটের যে মিলন ঘটে, তো সেই জায়গটটা রূপান্তরিত হয়ে তৈরি হয় হচ্ছে উকিনেট। ঠিক আছে, আর এই উকিনেট যে গঠনটা, সেটা অ্যাকচুয়ালি মশার পাকস্থলীর প্রাচীর ভেদ করে উসাইট গঠন করে। তাহলে এটা আলটিমেট কি বানাবে? উসাইট। বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছ? নেক্সট প্রশ্ন, মানবদেহে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের কথায় সম্পন্ন হয়? ভেরি গুড, এটা হচ্ছে অপশন বি। আচ্ছা, বাকি এগুলো বলছি না, কারণ এগুলো এক্সপ্লেন করা হয়ে গেছে। আমাদের ক্যাটাগরি 2 এর আমাদের প্রশ্ন, আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে 31 থেকে 40টা, মান 2, আর এখানে একটা বা একাধিক উত্তর সঠিক হতে পারে। নিম্নলিখিত কোনগুলি আরএনএ ভাইরাসের উদাহরণ? দেখো, এ, বি আর সি। এ, বি, সি, টোবাকোমাইজো ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, আর তার সাথে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এগুলো প্রত্যেকটা হচ্ছে আরএনএ ভাইরাস। T4টা হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএ ভাইরাস। ঠিক আছে। 32, এটার পর্যায়ক্রম কে পারবে? হ্যাঁ, ভেরি গুড। আমি এ লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস কিছুক্ষণ আগে আমি বলেছিলাম। এগুলো কোশ্চেন আলোচনা করার ব্যাপার নেই, কারণ যেহেতু পড়া হয়ে গেছে এগুলো। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি করাটা পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায়? আচ্ছা, যারা এবিসি বলছো, তোমরা আরেকটু বাড়িতে ভালো করে কর্ডাটা পড়বে। দেখবে আমাদের হৃৎপিণ্ডটা বুকের দিকে থাকে, এটাকে অঙ্কীয় দেশ বলা হয়, পিঠের দিকে কখনোই থাকে না। তার মানে 4টে অপশন সঠিক দিয়েছিলাম আমি, ABCD। নেক্সট, XC2 সংরক্ষণের উদাহরণ কোনটি?
বা কোনগুলি? XC2 বলেছে। বেশ। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন আর হচ্ছে সি, এখানে 3টে অপশন সঠিক, ঠিক আছে। আর জাতীয় উদ্যান এটা হচ্ছে ইনসিটুর মধ্যে পড়ে। 35 নম্বর প্রশ্ন, মানবদেহে প্রোটিন প্রকারের সাহায্যকারী কোন উৎসেচকগুলো হয়? যেমন পেপসিন, ট্রিপসিন, A, B আর হচ্ছে D। অ্যামাইলেজ হবে না, অ্যামাইলেজটা হচ্ছে কি? শর্করা। আচ্ছা তোমরা এবার শোনো, হ্যাঁ, আর বলো না, আমি শেষ করি এবার। সমবৃত্তীয় অঙ্গ সম্পর্কিত কোন বক্তব্যগুলি সঠিক? এখানে 36-এর যে কোয়েশ্চেনটা রয়েছে, তো এখানে 36-এর মধ্যে লক্ষ্য করে দেখো, এটা সঠিক আনসার হচ্ছে এদের উৎপত্তি ও গঠন ভিন্ন কিন্তু কাজ একই, মানে অপশন এ। এরা অপসারী বিবর্তনকে নির্দেশ করে, একদমই না। মানুষের হাত ও তিমির ফিলিবার, একদমই না, এটাও না। কারণ কি? এটা এ আর সি আনসার হবে। এখানে মানুষের যে ডি অপশনটা আছে, এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে এদের উৎপত্তি আর গঠন এক কিন্তু কাজ আলাদা, ঠিক আছে, এটা আমরা অলরেডি পড়েছি। 37 নম্বর প্রশ্ন, জীববাহিনী হরমোনের কাজ কোনটি ও কোনগুলি? জীববাহিনী হরমোন কি করে? যেমন হচ্ছে পর্বমধ্যের বৃদ্ধি ঘটায় দৈর্ঘ্য, বীজের সুপ্তদশাকে ভাঙে, আর ফলের বৃদ্ধি ঘটায়, অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে, এটা কিন্তু একদমই না। এই কাজটা করে কে? অক্সিন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগগুলি জিনগত রোগ? এখানে যদি তুমি অপশন দেখো, সঠিক আনসার হচ্ছে থ্যালাসেমিয়া একটা, বি হচ্ছে বর্ণান্ধতা, টাইফয়েডটা হবে না, টাইফয়েড হচ্ছে সালমোনেলা টাইফি, যেটা ব্যাকটেরিয়া দ্বারা, ঠিক আছে, আর হিমোফিলিয়া এটা, তাহলে A, B, D। নেক্সট প্রশ্ন, একটি আদর্শ নিউরনের কোন অংশে নিজল দানা অনুপস্থিত থাকে? তাহলে সেটা কি? এখানে অপশন হিসেবে অ্যাকশনের মধ্যে নিজল দানা তুমি দেখতে পাবে না, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাকশন হিলক, বাকি তুমি এর মধ্যে দেখতে পাবে। আচ্ছা 40 নম্বর প্রশ্নটা তোমরা আনসার করবে এবার, হ্যাঁ 40 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য ছাড়লাম, বলো দেখি কে পারবে। বেশ, আচ্ছা বেশ, এবার আমি বলি, নিম্নলিখিত কোনগুলি সজীব উদ্ভিদ কোষ আর কি অ্যাকচুয়ালি? ফার্স্ট হচ্ছে প্যারেনকাইমা, আর একটা হচ্ছে কোলেনকাইমা, ঠিক আছে, স্ক্লেনকাইমা, জাইমাম ভেসেল এগুলো নয়। এইখানে দেখো, এই জায়গায় পরীক্ষার জন্য ভালোভাবে মনে রাখবে যে উদ্ভিদ দেহের যে স্ক্লেনকাইমার কথা বলা হয়েছে, এর মধ্যে কি জমা থাকে? পরীক্ষা খুবই কোয়েশ্চেন আমি এটা দেখেছি, যার মধ্যে থাকে হচ্ছে লিগনিন, যার কারণে এটা মৃত। আর এই যে এটা দেখছো জাইলেম ভেসেল, এটা কিন্তু মৃত কোষ, শুধুমাত্র কি করতে পারে? জল পরিবহনে সাহায্য করে, ওয়াটার ট্রান্সপোর্টে সাহায্য করে, তো এই হচ্ছে আজকের আমাদের পুরো মক টেস্টের সমাধান দিলাম। যদি কারো কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিও, ঠিক আছে। আর নেক্সট মক টেস্টে অবশ্যই সকলে পার্টিসিপেট করো।